একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানা না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্ন জালপনা। সেই অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তবে ভুলটা কার? যে গোপনে ভালোবেসেছিল অবশ্যই তার। তাই তে আজকাল নিজেকে অপরাধী ভাবে। কিন্তু তে যেটাকে এক পাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি শুধু ভ্রম? যদি তা নাই হয়, তবে কেন বোগামের বাইরেও দ্বিতীয় পুরুষ হিসেবে জাঙ্কুকের কাছে আসাটা এত রোমাঞ্চকর, কেন এত বেসামাল? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার উপর তীর্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। নিয়ন সূর্যতাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে তে। মাত্র বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে তে। এখন গন্তব্য জাঙ্কুকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহ খানিক পর বাইরের পৃথিবীর মুখ দেখল তে, তাও জিমিনের জোড়াজড়িতে। গত এক সপ্তাহ তে ভার্সিটি যায়নি, নিজেকে কক্ষবন্দি করে রেখেছিল। জিমিনা জোর করে তেকে নিয়ে হসপিটাল গিয়েছিল। জিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আজকালের মধ্যে অপারেশন হবে, তারপর হয়তো আবার সব আগের মতো হয়ে যাবে। তে যখন হাজারো ভাবনায় ডুবে হাঁটছিল, ঠিক তখনই রাস্তার বিপরীত দিক থেকে জেব্রা ক্রসিং পার করে একজন এসে তের সামনে দাঁড়ায়। লোকটার পুরো শরীর কালো দিয়ে আবৃত, এমনকি মুখেও মানকি টুপি পরা। চোখ দুটোতে হিংস্রতা জ্বলজ্বল করছে। কেন জানি তের মনে হচ্ছে এই লোকটাকে তে আগেও দেখেছে। সামনে এসে এভাবে দাঁড়িয়ে থাকায় তে বিরক্তির স্বরে লোকটাকে বলল, আপনি আবার কোন খ্যাতের মুলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। তের মনে হলো লোকটা হয়তো তের কথা বোঝেনি, তাই এবার তে ইংরেজিতে বলল, হু আর ইউ? লোকটা জবাব দিল না, নির্লিপ্ত কপট দৃষ্টি নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। তে সেই দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই পিলে চমকে উঠল। লোকটার কালো গ্লাভস পরা হাতে বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে লোকটা তেকে আঘাত করার জন্য অগ্রসর হচ্ছে। কিন্তু কেন? আমেরিকার মতো জায়গায় তেকে কেই বা চেনে? তের মতো তুচ্ছ মেয়ের সাথে এমন কিসের শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যেই শত্রুতা হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচা জরুরি। এদিকে লোকটা তের দিকে এগিয়ে আসছে ক্ষিপ্ত গতিতে। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে লোকটা এগিয়ে আসতে তে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড় লাগালো। তবে আশ্চর্যের বিষয়, লোকটা তের পিছনে দৌড়াচ্ছে না, বরং ধীরে ধীরে চাকু হাতে এগিয়ে আসছে। যেন মনে হচ্ছে লোকটা জানে তের গন্তব্য কোথায়। একটানা দিক বিদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে তে। হাঁপাতে হাঁপাতে তে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল, না, দু একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার মানে এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি। ঠিক তখনই তের খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর, জেকিস বেবি গার্ল, আই গট ইউ। এমন ভয়ানক আওয়াজ শুনে তে চমকে সামনের দিকে তাকিয়ে দেখলো সেই বিশ্রী চাউনি দিয়ে লোকটা তাকিয়ে আছে তের পানে। শুষ্ক ঢোক গিলে চারপাশে চোখ বুলিয়েতে বুঝতে পারলো এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো আবার তে একই জায়গায় ফিরে এসেছে। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে তের দিকে। তে যে আবারও দৌড়ে পালাবে সেই শক্তি তের শরীরে আর নেই। উল্টো তের শরীর, হাত, পা, কণ্ঠ সবকিছু রোধ করে রেখেছে এক অজানা আতঙ্ক। এদিকে তেকে ভয় পেতে দেখে লোকটা খিকখিক করে হেসে বলল, নাও আই উইল কিল ইউ প্রিন্সেস। তে এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। লোকটা দ্বিগুণ গতি পেকে তের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। তীব্র আক্রোশে উদ্ধত হয়েছে তেকে ছুরি আঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভাবতেই তে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আশ্চর্য, চোখ বন্ধ করার পর প্রিয়জনদের কথা মনে আসতেই মা, আপা, এরপর জাঙ্কুকের মুখখানা ভেসে উঠল তের চোখে। জীবন জাঙ্কুক, তের স্টেপ ব্রাদার, যে তেকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, কাজের লোক পরিচয় দেয় সবার সামনে, গায়ে হাত পর্যন্ত তুলে, বাড়ি থেকেও বের করে দেয়। এত কিছু করার পরও এই মুহূর্তে তের হৃদয় জাঙ্কুককে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে জাঙ্কুকও তের আপন, খুব আপন। এই মুহূর্তে
জাংকুক থাকলে হয়তো তেকে বাঁচিয়ে নিত। এদিকে তে মনে মনে জাংকুকের চিন্তায় বিভোর, অথচ লোকটা তেকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? হঠাৎ কপালের উপর তরল জাতীয় কিছু অনুভব করতেই তে হুট করে চোখ মেলে। হাত দিয়ে কপালে স্পর্শ করে চোখের সামনে আনতেই দেখলো হাত ভর্তি তরতাজা রক্ত। কিন্তু এটা কি করে সম্ভব? লোকটা কি তবে তেকে আঘাত করলো? কিন্তু তাহলে তো তে ব্যথা পেত। বিষয়টা ঠিকমতো দেখার জন্য তে সামনের দিকে তাকায়, আর তারপর তে যা দেখলো তাতে তের দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতো তের খানিকটা কষ্ট হচ্ছে। তে দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে জাংকুক। এত জোরেই জাংকুক ছুরিটা চেপে ধরেছে যে জাংকুকের হাত কেটে টুপটুপ করে রক্ত তের কপাল বেয়ে নাক বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কারণ ওই লোকটা আর জাংকুকের মাঝখানে বসে আছে তে। খানিকক্ষণের মধ্যে রক্তে তের জামা কাপড় রক্তারক্তি হয়ে গেল। এদিকে জাংকুক ছুরিটা এখনো ওভাবেই ধরে আছে। তে এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে জাংকুকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে তে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন কি? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। তের কথা জাংকুকের কান অব্দি পৌঁছালো না। জাংকুক অজ্ঞাত ব্যক্তিটির মানকি টুপি টেনে টুনে খুলে ফেলতেই লোকটা সব ফেলে দু হাতে মুখ চেপে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো লোকটির দিকে। জাংকুক আজ এই লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে এই জাংকুকের হাত টেনে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে, যাবেন না দয়া করে। জাংকুক এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তের দিকে। তের পুরো শরীর রক্তে মাখামাখি অবস্থায় দেখে জাংকুক দ্রুত তের বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? আরে তো রক্ত কেন? এগুলো আপনার রক্ত, হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন আপনি? থ্যাংক গড। জাংকুক তের বাহুতে ধরায় এবার আর দূর থেকে নয়, জাংকুকের শরীরের মাতাল করা স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিচ্ছে তের নাকে। তবে জাংকুকের এই বাহুতে আগলে ধরাটা তে নিতান্তই স্বাভাবিক চোখে দেখলো। তেকে পাঠিয়ে দিয়ে সারাদিন হাসপাতালেই ছিল জিমিন। আজ আর পার্ট টাইম জবে যায়নি। খুব শীঘ্রই মায়ের অপারেশন হবে। জিমিন ভাবছে কিছুদিন পার্ট টাইম জব থেকে ছুটি নেবে। এই মুহূর্তে মায়ের সাথে সবসময় থাকাটা দরকার। ভাবতে ভাবতে হাতে একটা বাবুল টি নিয়ে একটা লম্বা চুমুক দিয়ে মুচকি হেসে জিমিন আনমনে বলে উঠল, আপনাকে খুব মিস করছি সুগা সাহেব। আবারও একটা লম্বা চুমুক দেবে। তবে এবার আর জিমিন চা গলা থেকে নামাতে পারল না। তার আগে জিমিনের দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। জিমিনের একটু সামনে গ্রসারি শপের পাশে সুগা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা বড্ড গায়ে পড়া, একদম সুগার গায়ের উপরে পড়ে যাবে। আজও সুগার হাতে ডাবল টি এর দুটো জার। জিমিন বড্ড আত্মসম্মানী, ওদের এক নজর দেখেছে বলে দেখতেই থাকবে এমন নয়। তাই সুগার চোখ জিমিনের চোখে পড়ার আগে জিমিন উল্টো পথে পা বাড়ায়। যাওয়ার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ভরা টি এর জারটা ফেলে দেয় জিমিন। হয়তো এটাই জিমিনের আত্মসম্মান। যদিও সেটা সুগাকে তুলে দেবার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল হৃদয়টা, কিন্তু জিমিনের এখন মনে হচ্ছে এটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হল রুমে কাউচে বসে নিজের ক্ষত সারাচ্ছে জাংকুক। তখন তে খেয়াল করেনি জাংকুক আগে থেকে আহত ছিল। পা, হাত, মাথা সব জায়গায় কেটে রক্তাক্ত হয়েছিল। সেই সাথে গায়ের লেদার জ্যাকেটটাও ছেঁড়া ছিল। তে মাত্র কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে নেমে আসে। জাংকুক ফার্স্ট এড বক্স নিয়ে বসেছে ঠিকই, তবে কিছু করছে না। জাংকুকের তো এদিকে কোনো খেয়ালই নেই, অথচ কি গভীর চিন্তায় যেন ডুবে আছে জাংকুক। জাংকুককে এভাবে দেখে তে জাংকুকের কাছে এসে বলল, দিন আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, তুই পারবি না, যা তো নিজে কাজ কর গিয়ে। তে পাত্তা দিল না। জাংকুকের কথায় উল্টো গিয়ে বসলো জাংকুকের পায়ের কাছে। তুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে জাংকুকের হাঁটুর উপর ক্ষতস্থানে চেপে ধরতেই জাংকুক চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আশ্চর্য, জাংকুক তবুও একটা টু শব্দ করলো না। তে বিরক্ত হলো। লোকটার কি অনুভূতি বলে কিচ্ছু নেই? হুট করেই
তে হাতের তুলাটা আরো শক্ত করে চেপে ধরলো জাঙ্কুকের ক্ষতস্থানে। এবারে চুপচাপ জাঙ্কুক শুধু চোখ বুঝেই বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস। সাথে সাথে থেমে যায় তে। তার মানে জাঙ্কুকেরও ব্যথা লাগে, শুধু প্রকাশ করে না। তে পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? জাস্ট আ মাইন বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি কেন? এত ব্যথা পাবার পরও বাইক রাইডিং ছাড়েন না। জাঙ্কুক ঠোঁট কামড়ে একটু হেসে বলল, তোর থেকে বহু গুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি আমি। কি বললেন? শুনিনি। কিচ্ছু না। আমি যখন কথা বলি তখন তোর কান কোথায় থাকে? আমি ভাবছি হাতের ক্ষতটা তো অনেকটা গভীর। এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখি তো মনে হচ্ছে সেলাই লাগবে। না পারলে দূরে সর। নিজেই তো পাকামি করে এলি সাহায্য করতে, এখন বলছিস পারবি না। আমি বলেছিলাম আসতে। আপনি এমন কেন? কেমন আমি? আপনি ঝগড়ুটে, তিলকে তাল বানিয়ে ফেললেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। তের কথায় জাঙ্কুক পাকা হেসে বলল, ঠিকই বলেছিস। আমার কথা না শুনলে তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি জেকে কুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবে। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তোর আঘাত লাগতো। জাঙ্কুকের কথায় তের অনুশোচনা হচ্ছে। আজ তের জন্য জাঙ্কুকের এমন অবস্থা। তে এবার জাঙ্কুকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে বলল, বেশি ব্যথা লাগছে? না, এখন কম লাগছে। তুই কবে সব বন্ধ করবি? বন্ধ করবো মানে? ওরা তোর বাবাকে আটকে রেখে ভিডিও পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমি একা এই রিক্সি জায়গায় যেতে দেব? আচ্ছা, আমরা পুলিশকে কেন জানাচ্ছি না? গর্ধ, পুলিশকে জানালে তো সানা ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসএ না, থাইল্যান্ডের। প্রাইভেট জেট বুক কর। তের ভমিটিং ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। তে, ইয়েস তে, লাইক সিরিয়াসলি, যেকে আমরা একটা মিশনে থাইল্যান্ডে যাচ্ছি আর তুই সেখানে বিপদের মধ্যে টেকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে ওর কোনো বিপদ নেই। কিন্তু হঠাৎ থেকে এভাবে? গতকাল তের উপর হামলা হয়েছিল। কি? ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টার্ডের কপাল ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই ও ওর কাজের ফল ভোগ করবে। কিন্তু এই মুহূর্তে তেকে একা দেশে রেখে বাইরে গিয়ে আমি কিছুতেই নিশ্চিত হতে পারবো না। কিন্তু জিমিন, ওর উপর অ্যাটাক হলে? জিমিনের জন্য চিন্তার কারণ নেই। সুগা থাকতে জিমিনের কোনো ক্ষতি হবে না। ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবি। সেই ফাঁকে আমি আর তে একটু ব্যাংককের সমুদ্র বিলাস সেরে আসবো। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ জেহবের পশ্চাৎ দেশ বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে জাঙ্ক ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে বলল, নো চান্স ব্রো, শি ইজ মাইন। কি দরকার আপা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন শুধু শুধু জামা কাপড় গোছাচ্ছিস? যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস। ভার্সিটি যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো তোকে নিয়ে ঘুরতে যাবার মতো সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। তাছাড়া ভাইয়ের মেয়ে বান্ধবী কি যেন নাম? সানা আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে। তাহলে চিন্তা কিসের? আপা, আমি এখন বড় হয়েছি, কারো আদর টাদর আমার কোনো দরকার নেই। তাহলে শুধু শুধু যাবো না বলে ঢং কেন করছিস? দেখতে আগামী কয়েকদিন আমি হসপিটালে অনেক ব্যস্ত থাকবো। ঠিক মতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে তুই গিয়ে ঘুরে আয়, এসে দেখবি মার অপারেশন সাকসেসফুল। জাঙ্কুক ভাইও তো বললো তারা ঘুরতে যাবে। তুই মনে মনে বলল, সমস্যাটা তো ওই জাঙ্কুক ভাইয়াকে নিয়ে। সে তো সানা আপু টাপু কাউকে মানে না। আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপর চড়ে তাণ্ডব নৃত্য চালাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম দিয়ে যাবে। আমি এসব আর নিতে পারি না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে কিন্তু আবার আগের জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা একদম ঘোরাঘুরি পছন্দ করে না। জিমিনের কথায় তে হাসুচুক মাথা নাড়িয়ে দু হাতে জিমিনের গলা জড়িয়ে ধরে বলল, তুই বেশ চাপা। ইস, তুই যদি আমার মা হতি। হয়েছে, আর তেল দিতে হবে না। দ্রুত রেডি হয়ে আয়। জাঙ্কুক ভাইয়া ভার্সিটি থেকে এসে তোকে নিয়ে সোজা এয়ারপোর্ট যাবে। কিছুক্ষণ চুপ থেকে জিমি আবারও বলল, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? জাঙ্কুক ভাইয়া বোধহয় অবশেষে এত বছরে
আমাদেরকে বোন হিসেবে মেনে নিয়েছে, তা না হলে তোকে নিয়ে বাইরে ঘুরতে যেত সে আমি জানি না। বাদ দে ওনার কথা, উনি এই ভালো এই খারাপ। কই কোনোদিন তো শুনলাম না তে বোন আমার এদিকে আয়, ওইসব ওনার করুণা বুঝলি। পরক্ষণে তের মনে আসলো সেই দিনের ঘটনা। আসলে কি জাঙ্কুক থেকে করুণা করছে? কাউকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজেকে আঘাত করে? উত্তর জানা নেই তের। খারাপ আবহাওয়া আর ঝুমঝুম বৃষ্টির মাঝে ইউএস থেকে জাঙ্কুকদের প্রাইভেট জেটটা ছেড়েছে। সেই সন্ধ্যারাত থেকেই নিজ কেবিনে তে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এছাড়া উপায়ও নেই, চোখ খুললেই পেট থেকে সব উগলে আসতে চাইছে, মাথা চক্কর দিচ্ছে। তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। তে এখনো ঘুমাচ্ছে, কিন্তু ওদের চারজনের চোখে ঘুম নেই। ওরা সারা রাত জেগে একটা বড় সড়ো প্রি প্ল্যান করেছে। তারপরে জাঙ্কুক এসেছিল তেকে এক নজর দেখতে। তের কেবিনের দরজাটা হাট করে খোলাই ছিল, তাই জাঙ্কুকের ঢুকতে অসুবিধা হয়নি। তে তখনও এলোমেলো হয়ে ঘুমোচ্ছে, যার দরুন আজও তের সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। পাজামা উঠে গেছে হাঁটুর উপর, মোমের মতো সুন্দর পা দুটোতে একটাতে নুপুর নেই। কি করে থাকবে? সেদিন পার্টিতে গিয়ে সেটা তো হারিয়ে ফেলেছে তে। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে জাঙ্কুকের দৃষ্টিগত হলো তের মেদহীন দুধে আলতা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। হয়তো তের নারী দেহের সৌন্দর্য বর্ধনের জন্যই এই তিলকের এমন মাঝ বরাবর অবস্থান। গোল লাগা দৃষ্টিতে বেশ কিছুক্ষণ জাঙ্কুক ওদিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল। কোনো এক অজানা সংযমের কারণে জাঙ্কুকের হাত দুটো মুঠোবদ্ধ হয়ে গেল। এদিকে এসি থাকার পরও জাঙ্কুক ঘেমে নিয়ে একাকার। তৎক্ষণাৎ জাঙ্কুক এসি পাওয়ারটা বাড়িয়ে দিল, কিন্তু একই প্রচন্ড ঠান্ডা অনুভব করতে তে একটু নড়ে চড়ে উঠল। তখনই তের পেটের সাথে পিঠ দৃশ্যমান হয়। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুল। জাঙ্কুক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে সরিয়ে নিজের মনকে রাম ধমক দিয়ে বলল, ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট মায়াময় ঘুমন্ত মুখটা, অথচ চোখ দুটো আটকে আছে তের ধপধপে সাদা পেটের দিকে। ইচ্ছে করছে সেখানটায় আঙ্গুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। জাঙ্কুক খারাপ রকচটা হতে পারে, কিন্তু ক্যারেক্টারলেস কোনোদিনই ছিল না। ঘুমন্ত থেকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত তের কেবিন ত্যাগ করলো জাঙ্কুক। রুমে গিয়ে জাঙ্কুক নিজেকে অন্যদিকে ঘোরানোর জন্য ল্যাপটপ খুললো, কিন্তু একই ল্যাপটপে কিছুক্ষণ আগের দৃশ্য ভাসমান। তৎক্ষণাৎ জাঙ্কুক ল্যাপটপ বন্ধ করে দেয়। তখনই একজন জাঙ্কুকের কেবিনে এসে নমনীয় সুরে বলল, স্যার ঘন্টা খানিকের মধ্যে আমরা ল্যান্ড করব। আপনি কোনো ড্রিঙ্কস বা স্ন্যাক্স খাবেন? পেট ইয়ে মানে স্যার কি খাবেন? বললাম তো পেট খাবো। জাঙ্কুকের জবাবে লোকটা ভ্যাবাচেকা খেয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এতক্ষণে জাঙ্কুকের বোধগম্য হলো যে জাঙ্কুক মুখ স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন জাঙ্কুকের নিজেরই অস্বস্তি হচ্ছে, তাই জাঙ্কুক তাড়াহুড়ো করে বলল, কিচ্ছু খাবো না আমি, ইউ ক্যান গো। লোকটা চলে যেতে জাঙ্কুক দু হাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাইতে। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমারই স্টেপ সিস্টার হতে হলো। না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে। ল্যান্ড করার পর আরো ঘন্টা খানিক গাড়ির পথ অতিক্রম করে শেষমেশ তারা হোটেলে এসে পৌঁছলো। জাঙ্কুকরা দুটো ভিলা বুক করেছে, একটাতে দুটো রুম আর অন্যটাতে তিনটে রুম। কিন্তু কে কোন রুমে থাকবে তা নিয়েই বাঁধলো বিপত্তি। সানা কিছুতেই ইউনার আশেপাশে থাকবে না, আর জাঙ্কুক টেকে যেভাবে আশেপাশে থাকতে দিবে না। অবশেষে রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করলো ওরা। তে ছোট, তাই নীরব দর্শকের মতো তের জন্য যেই রুম বরাদ্দ হলো সেই রুমে চলে গেল। বড্ড ক্লান্ত শরীর, তাই তে দেরি না করে জামা কাপড় পাল্টে আবারও এক প্রস্তর ঘুমিয়ে নিল। ইউনো, তুই এখানে কি করছিস? আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো আমিও তো ঘুমাচ্ছিলাম। তাহলে তুই আমার রুমে বসে বসে কেন ভিডিও গেমস খেলছিস? যদি ক্লাবের লোকজন তো খোঁজ পেয়ে তোকে নিয়ে যায়, তাই পাহারা দিচ্ছি আমি। যা, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের কাছে সোনার ডিম পাড়া হাঁস, ওরা আমাকে নিয়ে গেলেও ক্ষতি করবে না। তোর এত তেজ কেন বলতো? আমি বলি তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ হলে কোনোদিন সহ্য করতো না। কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ। আমাকে এত বিরক্ত লাগে তোর।
হ্যাঁ লাগে, তোর এক্সট্রা কেয়ার আমার বিরক্তি লাগে। কই জাঙ্কুক জিহোপ তো এমন করে না, কারণ ওরা তোকে বন্ধুর চোখে দেখে আর আমি তোকে ভালোবাসি। ভালোবাসার আর মানুষ পেলি না? সানার আহত কণ্ঠস্বরে ইউনো তৎক্ষণাৎ একটানে সানাকে বুকের মধ্যে চাপটে ধরে বলল, ভালোবাসা এত গুণে বেছে হয় না। তোর অতীত যাই হোক না কেন, আমি তবুও তোকে ভালোবাসি আর ভালোবাসবো। তুই যত আমাকে দূরে সরাবি, আমি তত চুমুকের ন্যায় তোর কাছে চলে আসব। আমি শুধু তোর জীবন সঙ্গী হিসেবে সারা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? ইউনোর এত ভালোবাসার স্বীকারোক্তির মাঝে সানা নিশ্চুপ, অথচ ইউনোর শার্টের ভাঁজে সানা তার অশ্রু নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আসা প্রচন্ড পেটে ব্যথায় এখন কাতরাচ্ছে তে। সারা ব্যাগ তন্ন করে খুঁজেছে, কিন্তু এই সময়ে প্রয়োজনীয় কোনো জিনিসই পায়নি তে। তার মানে আবার সেসব কিছুই দেয়নি। এখন কি করব আমি? কাকে বলবো? সময়ের ব্যবধানে যেন ব্যথা কোমর পা সহ শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হয়তো পরনের কাপড় চোপড়েরও অবস্থা বেগতিক। ব্যথায় তে মেঝেতে পড়ে কাতরাচ্ছিল। ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হতে কম্পিত হলো তের শরীর। দরজার বাইরে থেকে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তে দরজা খোল। জাঙ্কুকের আওয়াজ পেয়ে তে আরো নিজেকে গুটিয়ে ফেললো। এদিকে তে সাড়া না পেয়ে জাঙ্কুক আরো শক্ত গলায় বলল, তে দরজা খোল, তা না হলে আমি পাসওয়ার্ড চেপে ভিতরে চলে আসলে গুনে গুনে কয়েকশো থাপ্পড় খাবি তুই। তে মিনমিনিয়ে বলল, কিভাবে খুলবো? কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি। আপনি ফিরে যান দয়া করে। তে কথা বলতে বলতেই তার আগে পাসওয়ার্ড চেপে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে জাঙ্কুক রুমে ঢুকে তেকে এভাবে পড়ে থাকতে দেখে দ্রুত ছুটে এসে তের মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন সুরে বলল, কি হয়েছে তোর? তুই এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেটে ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? আমি ডাক্তারকে কল করব? তে চোখ মুখ খিচে বলল, আপনি প্লিজ চলে যান। যাবো মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? জাঙ্কুকের মাথা খারাপ করা ধমকাধমকি নিতে না পেরে তে নীরবে কেঁদে দেয়। জাঙ্কুক থেকে কোলে তুলে নেবার জন্য দুহাত বাড়াতে যাবে, তৎক্ষণাৎ তে চেঁচিয়ে উঠে বলল, না না, ছুবেন না আমায়, অনুরোধ করছি। তোর অনুরোধের কিংবা নিষেধ কোনোটারই ধার ধারি না আমি, সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি। কথা শেষে জাঙ্কুক থেকে একটানে কোলে তুলে নিল। সাথে সাথে জাঙ্কুকের এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। জাঙ্কুক ভুরু কুঁচকে থেকে কোলে রেখে সেদিকে দৃষ্টিপাত করলো। এমন বিব্রতকর পরিস্থিতিতে এই জীবনে পরিণীতে, তাই করণীয় কিছু না পেরে জাঙ্কুকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রাখে তে। লজ্জায় তের মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, তে সেখানে আশ্রয় নিক। ওহ শিট, আমাকে কেন বলিসনি? আর আমি কি না কি ভাবলাম। তুই কি এখনো বাচ্চা দে? তোর কি এই ফার্স্ট টাইম পিরিয়ড হচ্ছে? তে চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়িয়ে না বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো বল, উত্তর দে। তে জবাব দিল না। কি করে দেবে? লজ্জায় যে তের গলার ভিতর থেকে কোনো আওয়াজই আসছে না। জাঙ্কুক নিজের রাগ সংযত করে তেকে বিছানায় শুইয়ে দিল। তারপর সানাকে কল করে আসতে বলল। তে বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে জাঙ্কুককে দেখার চেষ্টা করলো, যার সাফেদ রঙের শার্টটা খানিকক্ষণ আগে নষ্ট করে দিয়েছে তের নারী সত্তা। অথচ জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই। জাঙ্কুক তো এখনো তার বোকা থেকে বকাঝকা দিতে ব্যস্ত।